আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সব জল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন তারেক রহমান। প্রিয় নেতার প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সমভাবে প্রয়োগের নির্দেশ সিইসির। দিল্লি কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার, ঘটনা তদন্তের আহ্বান। ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম, সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা। বিনামূল্যের আইপি কয়েক হাত ঘুরে মিলছে 3 থেকে 4 লাখ। তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ 5 জন নিহত। বৈদ্যুতিক ত্রুটির কারণে বিধ্বস্ত আকাশযানটি, দাবি কর্তৃপক্ষের। উড়িয়ে দেয়া হলো নাশকতার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেষ হচ্ছে অপেক্ষা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি মাটির কাছে, মায়ের কাছে এই ফেরা। ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা। বলছেন দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। তারেক রহমান 2008 সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান, তখন তিনি বিপর্যস্ত। রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই 2008-এর 11 সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে। তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান। মাত্র 6 বছর বয়সে 1971-এর মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা। জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হতে হয় তাকেও। পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, তখনও ঘরের কিশোর ছেলে তারেক। অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি, এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আমার। ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেছে দেশটির বেশ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার সকাল থেকে এসব সংগঠনের কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা দেখা দেয় রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে শহর জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনের সামনে পুলিশ ব্যারিকেড বসানো হয়। এক পর্যায়ে সেই ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। কট্টর হিন্দু সংগঠনগুলোর পাশাপাশি বেশ কিছু বামপন্থী সংগঠন প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। নিরাপত্তা শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলা, শিলিগুড়ি ও দিল্লির মিশন থেকে ভিসা প্রদান পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। ভারতে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। আর দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সংকটের কূটনৈতিক সমাধানে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যথায় সুযোগ নিতে পারে চরমপন্থীরা। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের। দুদিন আগে দিল্লিতে বাংলাদেশ হাউজে রাতের বেলা হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কূটনৈতিক এলাকার মধ্যে ঢুকে বাংলাদেশের হাই কমিশনারের নাম উল্লেখ করে নানা হুমকি দেয় তারা। পাশাপাশি কলকাতার উপ হাই কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারেও হামলার চেষ্টা করে উগ্রপন্থীরা। সেই জেরে ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। কথা ছিল আমদানি শুরু হলে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে, কিন্তু তা হয়নি। রাজধানীতে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা দরে। অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি প্রকৃত আমদানিকারকরা। বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি কিনতে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ফলে আমদানি বাড়লেও কমছে না দাম। বাজারের অন্যতম টেনশন এখন পেঁয়াজের দাম কিছুতেই না কমা। মুড়ি কাটা কিংবা হালি, পেঁয়াজের দর শুনলেই যেন পিলে চমকে যায়। ঝাঁজ কমাতে গত 7 ডিসেম্বর থেকে আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50 জন ব্যবসায়ীকে 30 টন করে দেওয়া হচ্ছে আমদানির অনুমতি। তবে বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি আমদানিকারকদের হাতে পৌঁছাচ্ছে কয়েক হাত ঘুরে।
3 থেকে 4 লাখ টাকা খরচে। অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা লাখ টাকা উৎকোচ নিয়ে এই আইপি দিচ্ছেন এমন ব্যবসায়ীদের যারা পেঁয়াজ আমদানি করেননি। তারা আবার কয়েক লাখ টাকা নিয়ে সেই আইপি বিক্রি করছেন প্রকৃত আমদানিকারকদের কাছে। আমার পরে যারা আইপি করছে, আমার পরে যারা অ্যাপ্লিকেশন করছে তারা পেয়ে গেছে, কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশন করছি, আমি আমারটা পাইছি অনেক দেরিতে, কারণ আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমাদেরকে বিভিন্নভাবে জটিল মাধ্যমে যায় এটা বের করতে হচ্ছে। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি ও উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা। সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সেই বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে, এরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সেন্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর গত এক বছরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় 7 থেকে 4 নম্বরে উঠেছে মালয়েশিয়া। রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে সরকারকে নানা উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। দাবি প্রণোদনা বৃদ্ধি সহ নিশ্চিত করতে হবে অন্যান্য সুযোগ সুবিধাও। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখে প্রবাসীরাও। রেমিটেন্স শাটডাউনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার পতনে কাজ করে কফিনের পেরেকের মতো। বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের সময় প্রবাসীরা যেভাবে দেশাত্মবোধের পরিচয় দিয়ে তারা বৈধ পথে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করলো, তাদের যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে সমাধান করাটা আসলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগ মুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল আকাশযানটি। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারায় হাইমানা নামক অঞ্চলে পাওয়া যায় ধ্বংসাবশেষ। তবে ঘটনাটির পেছনে নাশকতার সংখ্যা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়ার সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সফর সঙ্গীরা।